টিচার ইনচার্জ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বীরাবল্লভপাড়া হাই স্কুল। সবার আগে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে নতুন একাদশ শ্রেণীতে পঠন পাঠন শুরু হচ্ছে, এই উপলক্ষে স্বাগত এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে যে অনলাইন ক্লাসের যে ব্যবস্থাপনা করা হয়েছে সেজন্য কাউন্সিলকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুরুতেই আমরা সাবজেক্টে ঢোকার আগে প্রথমে কিছু কথা বলে নেব। তোমরা একটু মন দিয়ে শুনবে আমার ছাত্রছাত্রী। বিষয়টা হলো যে যা হয়ে গেছে ওটা ছেড়ে দাও। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে, তোমরা যে যা নাম্বার পেয়েছো ওই ওই পরীক্ষাটা হয়ে গেছে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। আবার নতুন ক্লাসে উঠেছো, নতুন বিষয়, নতুন সাবজেক্ট, নতুন পরীক্ষা, সুতরাং তোমাদেরকে সেই মতো করে পড়তে হবে। বিষয় হচ্ছে যে কোনো সাবজেক্টই কিন্তু ভালো আর কোনো সাবজেক্টই কিন্তু মন্দ, এই কনসেপ্টটা একদমই ঠিক না। তোমরা যদি মন দিয়ে যে কোনো সাবজেক্টেই ভালো পারফর্ম করতে পারো তাহলে কিন্তু তাতেই তোমাদের লাভ। অনেক সময় দেখা যায় নিজের অথবা অভিভাবকদের মনোবাসনা পূরণের জন্য অনেক শক্ত শক্ত সাবজেক্ট অনেক সময় ছাত্রছাত্রীরা তার ইচ্ছা বা অনিচ্ছায় পাঠ্যক্রম হিসেবে নিয়ে নেয়। এবং আমার প্রায় 40 বছরের শিক্ষকতা জীবনে আমি দেখেছি বহু ক্ষেত্রে বহু স্টুডেন্ট পরবর্তীকালে এটা বলে যে আমার আসলে এই বিষয়টা চুজ করা ঠিক হয়নি, বাড়ির লোকের চাপে পড়ে নিয়েছিলাম, এই জন্য আমার এখন ভালো লাগছে না। সুতরাং সাবজেক্ট কোনটা ভালো কোনটা মন্দ এরকম বোধহয় কোনো ব্যাপার নেই, সব সাবজেক্টই ভালো যদি তুমি তাতে পারফরমেন্সটা ভালো করো। এখন কথা হলো যে যদি আমরা পারফরমেন্সের কথা ভাবি সেক্ষেত্রে কিন্তু যুক্ত হয় যে বিষয়টা কত কঠিন আর কত সহজ। সে আসলে কঠিন আর সহজ ডিপেন্ড করবে তুমি কতটা ওই সাবজেক্টে মনোযোগী আর কতটা ওই সাবজেক্টকে দিচ্ছ। তুমি ওই সাবজেক্টকে যেমন দেবে তোমার ওই সাবজেক্টটা তোমাকেও তেমন দেবে। আমি একটা তথ্য তোমাদের দিচ্ছি যে গত বছরের পরিসংখ্যান অনুসারে ফিলোসফি সাবজেক্ট হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বিতীয় বৃহত্তম সাবজেক্ট। এই মানে ছাত্রছাত্রী সংখ্যার নিরিখে প্রায় 4,20,000-এর বেশি ছাত্রছাত্রী গত বছর উচ্চ মাধ্যমিকে দর্শন শাস্ত্র সাবজেক্টটির উপর পরীক্ষার্থী ছিল। সুতরাং এই যে বিশাল পরিমাণ ছাত্রছাত্রী আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে ছড়িয়ে আছে, তাদের বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম একাধিক এই মাধ্যম স্কুলগুলোতে পড়ানো হচ্ছে এবং এত ছাত্রছাত্রী পড়াশোনা করছে, তাহলে বুঝতে হবে যে সাবজেক্টটার প্রতি ছাত্রছাত্রীর কিন্তু যথেষ্ট টান আছে। আমাদের জানতে হবে, আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই সাবজেক্টে আমরা কি উপায়ে আরো বেশি উন্নতি করতে পারি। আমার এই অভিজ্ঞতা বলতে পারি যে কোনো স্টুডেন্ট আমাদের এই যে নতুন যে কারিকুলাম আছে সেমিস্টার সিস্টেম, কোনো স্টুডেন্ট যদি প্রত্যহ কেবলমাত্র 30 মিনিট করে এই ফিলোসফি সাবজেক্টটির প্রতি সে হোমওয়ার্ক করছে না নতুন পড়ছে এটা ম্যাটার করছে না, ম্যাটার করছে তুমি 30 মিনিট পার ডে প্রতিদিন 30 মিনিট এই বিষয়টি নিয়ে চর্চা করছো, তাহলে দেখবে তোমার 99% বেশি নাম্বার পাওয়া কোনো কষ্টসাধ্য বিষয় নয়। কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। আর আর যেটা বিষয় সেটা হলো যে নাম্বার কিন্তু এখন সমস্ত সাবজেক্টেই কোশ্চেন প্যাটার্ন তোমরা নিশ্চয়ই বুঝে পেয়েছো। তোমরা যেহেতু 11-এ উঠেছো, তোমাদের 4টে সেমিস্টারে পরীক্ষা হবে, প্রতি সেমিস্টারে কি সিলেবাস, সব থেকে বড় কথা কাউন্সিলের যারা, জানি না বাংলা বই কবে কাউন্সিল বের করবেন কিনা, কিন্তু এটা হচ্ছে কাউন্সিল প্রকাশিত ইংরেজি ভার্সানে ফিলোসফির বই এবং 4টে সেমিস্টারের বই কিন্তু কাউন্সিলের আছে যথেষ্ট সংখ্যক এক্সারসাইজ সহ। এবং আমি যতটুকু জানি যে গত বছর পর্যন্ত 4th সেমিস্টারের কোশ্চেন ব্যাংক কাউন্সিল বের করেছে, 3rd সেমিস্টারের কোশ্চেন ব্যাংক প্রায় সমাপ্তি মানে প্রায় তৈরির পথে, এবং অদূর ভবিষ্যতে দেখবে তোমাদের 1st এবং 2nd সেমিস্টারের মডেল কোশ্চেন ব্যাংক কিন্তু হয়তো তোমরা কাউন্সিল
দ্বারা প্রকাশিত বই পেয়ে যাবে এবং সেটা খুব তোমাদের ক্ষেত্রে কার্যকর ভূমিকা অবলম্বন করবে। আচ্ছা, এইবার আমি তোমাদের কাছে একটু সিলেবাসটা বলে দিই। হ্যাঁ, একদম সিলেবাসটা দেখো, এখানে সাইডে হয়তো ইংরেজি টার্মগুলো আছে, কিন্তু এগুলো এমন খুব শক্ত দুর্বোধ্য টার্ম নয়, এবং পাশে মার্কস ডিভিশনটা বলা আছে যে আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 এটাই হলো ফিলোসফি ক্লাস 11 সেমিস্টার 1 এর সিলেবাস। তাতে ইউনিট 1 এ এই টপিকসগুলো আছে: দর্শন পদটির অর্থ। 2 নম্বর, বিভিন্ন দর্শনের ভারতীয় বিভিন্ন দর্শনের সংক্ষিপ্ত পরিচয়। 3 নম্বর, ভারতীয় দর্শনের বিভিন্ন প্রমাণ তত্ত্ব। 4, চার্বাকগণ কিভাবে অনুমান প্রমাণ খণ্ডন করেছেন। 5, ন্যায় দর্শন মতে প্রত্যক্ষের লক্ষণ। 6, সবিকল্পক এবং নির্বিকল্পক প্রত্যক্ষের পার্থক্য, সঙ্গে কিন্তু মার্কস ডিভিশনও দেওয়া আছে। তারপরে ন্যায় দর্শনের অনুমিতির লক্ষণ, অনুমানে পক্ষ সাধ্য হেতু সম্বন্ধে বর্ণনা এবং ব্যাপ্তি সম্বন্ধ। ইউনিট 2, ওয়েস্টার্ন ফিলোসফি, পাশ্চাত্য দর্শন। তাতে আছে নেচার এন্ড ব্রাঞ্চেস অফ ফিলোসফি, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের প্রকৃতি এবং বিভিন্ন শাখা। আর 2 নম্বরে আছে সোর্স অফ নলেজ। তাতে দুটো থিওরি পড়তে হবে: অভিজ্ঞতাবাদ, কার্কার, লক, বার্কলে, হিউম, এবং বুদ্ধিবাদ, ডেকার্ট, স্পিনোজা এবং লাইবনিজ। এই হলো তোমাদের সিলেবাস, এই হলো তোমাদের মার্কস প্যাটার্ন। এবার প্রশ্ন হচ্ছে, মার্কস প্যাটার্ন বুঝলাম, সিলেবাস বুঝলাম, আমাদের সব থেকে এখন আমরা মনে করবো যে পরীক্ষার প্রশ্ন কোন প্যাটার্নে হবে। সেক্ষেত্রে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। দেখো, 40 নম্বরের পরীক্ষা, তাহলে টোটাল মার্কস 40। কটা কোশ্চেন অ্যান্সার করতে হবে? 40 কোশ্চেন, 40 মার্কস। অ্যান্সার কোথায় লিখতে হবে? ওএমআর সিটে। ওখানে ওএমআর সিট ভরাট করতে হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সিট। আচ্ছা, এইবার কোশ্চেন টাইপ কেমন হবে? মোটামুটি প্যারামিটার গুলো এইরকম, কাউন্সিল দ্বারা নির্দিষ্ট করা প্যারামিটার। 1 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ, শূন্যস্থান পূরণ করো। 2 নম্বর হচ্ছে ট্রু ফলস টাইপ, সত্য মিথ্যা নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে কলম ম্যাচিং টাইপ, বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও, ছোটবেলায় আমরা যা করেছিলাম। 3 নম্বর হলো অ্যাসার্শন এন্ড রিজনিং টাইপ, অর্থাৎ কোনো একটা বিবৃতি তার সঙ্গে একটি কারণ উল্লেখ করা আছে সে সংক্রান্ত। পরে আমি ডিটেলসে আসছি। 5 নম্বর হচ্ছে ডায়াগ্রাম বেস টাইপ। 6 নম্বর রিঅ্যারেঞ্জ দ্য সিকোয়েন্সেস, অর্থাৎ ঘটনাক্রমগুলোকে ক্রমানুসারে সাজাও। এবং 7 নম্বর হচ্ছে কেস স্টাডি, মানে বিভিন্ন ঘটনা বা প্রেক্ষিত ভিত্তিক প্রশ্ন। আমাদেরকে এই টাইপের প্রশ্ন হবে। টোটাল 40টা প্রশ্ন। এরকম প্যারামিটার নেই যে কোন টাইপের কতগুলো প্রশ্ন থাকবে, কিন্তু এই 7টা টাইপের বেশি টাইপের প্রশ্ন থাকবে না। 40টা প্রশ্ন কিন্তু এই 7টা টাইপের মধ্যেই হবে। হয়তো দেখা যাবে কোনোটাতে সংখ্যা অনেক বেশি নাম্বারের, কোনোটা কম নাম্বারের, কিন্তু এই 7টা টাইপের বেশি থাকবে না। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখানে আমরা কি দেখছি? ইউনিট 1 ক্লাস 11, ইউনিট 1 সেমিস্টার 1। আমরা ঠিক আগে যে সিলেবাসটা দেখেছিলাম তাতে ওখানে ছিল যে মিনিং অফ দ্য টার্ম দর্শন, অর্থাৎ দর্শন কথাটির অর্থ। আমরা যত সংখ্যক স্টুডেন্ট বা ছাত্রছাত্রী দর্শন কথাটা ইউজ করি, ঠিক তত সংখ্যক বা তার থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট ফিলোসফি কথাটাকে সহজ ইউজ করি। তাহলে এই দুটো কথা এক না আলাদা? মিনিংফুলি দেখা যাবে ফিলোসফি শব্দটা গ্রিক শব্দ ফিলোস, যার অর্থ হচ্ছে, ফিলোস কথার অর্থ হচ্ছে অনুরাগ বা লাভ, আর সোফিয়া যার অর্থ হচ্ছে, সোফিয়া কথার হচ্ছে জ্ঞান। এক কথা কি দাঁড়ালো? ফিলোসফি কথার অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। এটা গেল ফিলোসফি শব্দের অর্থ। আমরা ভারতীয় দর্শন পড়ছি, এক্ষেত্রে কিন্তু ফিলোসফি শব্দটা ব্যবহার হচ্ছে না, এক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে দর্শন। পরে আমি বলছি যে এদের মধ্যে কোনো বেসিক পার্থক্য আছে, দেখা যাক। দর্শন কথাটার ইটিমোলজিক্যাল মিনিং দেখো, খুব সহজ ইংরেজি, যাতে করে আমাদের তো বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম উভয় মিডিয়ামের ছাত্রছাত্রী আছে, আমি বাংলাতেই বেশি বলছি, তাতে করে সবার যাতে সুবিধা হয়। তাই ইটিমোলজিক্যাল মিনিং মানে হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, ওয়ার্ডের সোর্স কোথা থেকে এলো। ব্যুৎপত্তিগত অর্থ থেকে দর্শন কথাটা এসছে দৃশ ধাতু থেকে।
বাংলায় যে দৃশ ধাতুরূপ শব্দরূপ তোমরা 7-8 পড়েছো, দৃশ ধাতু থেকে এসছে। এই দৃশ কথাটির অর্থ কি? দৃশ কথাটির অর্থ হচ্ছে টু সি বা দেখা। তাহলে তাহলে মানে কি দাঁড়ালো? কি দেখা? এখানে দেখা মানে প্রত্যক্ষ। কি প্রত্যক্ষ? আবার দেখা কথাটার আরো পরিষ্কার অর্থ হচ্ছে দেখা মানে জানা। তা কি জানা? একদম কোট আনকোট জানাটা হচ্ছে নলেজ অফ ট্রুথ, সত্যকে জানা। বলে তাহলে ওইখানকার সঙ্গে মানে কি দাঁড়ালো? ওখানে ছিল ফিলোসফি কথার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। দুটোকে কি করে আমরা ম্যাচ করব? গোলমাল হচ্ছে আমরা ভারতীয় দর্শনে অনেক সময়, আচ্ছা দর্শনের কথা বাদ দিই, তো স্কুল থেকে ফেরার পথে আমছাওয়ালকে একটা দড়ি পড়ে আছে মনে হলো যেন সাপ। তারপরে কেউ একজন মোবাইলের আলো বা টর্চ ফেললো, দেখলো না ওটা দড়ি। তার মানে আমার যে জ্ঞানটা হয়েছিল জ্ঞানটা ঠিক জ্ঞান ছিল না, ওটা ভুল জ্ঞান ছিল। মানে আমাদের ক্ষেত্রে ওটা ভুল জ্ঞান। আর যখন আমি দড়িকে দড়ি বলছি তখন সেটা ঠিক জ্ঞান। অর্থাৎ ভারতীয় দর্শনের ক্ষেত্রে জ্ঞানের দুটো ব্রাঞ্চ হয়ে গেল, ঠিক জ্ঞান আর ভুল জ্ঞান। পাশ্চাত্য দর্শনে নলেজ কথার অর্থ হচ্ছে নলেজ ইজ ইনফলেবল, জ্ঞান হচ্ছে অভ্রান্ত। অর্থাৎ ভুল জ্ঞানকে তারা কিন্তু জ্ঞান বলে মান্যতা দিতে রাজি না। তাহলে যেহেতু ফিলোসফি কথার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, তাহলে কোন জ্ঞানের প্রতি অনুরাগ? না জ্ঞানের প্রতি অনুরাগ মানেই সত্যকে জানা। দর্শন কথা মানে তাহলে কি দাঁড়ালো? সত্যকে জানা। তাহলে দুটো কথার মধ্যে কিন্তু কোথাও ডিফারেন্স নেই। আর সত্যকে জানাটাকে আরে করতে কি? সেলফ রিয়েলাইজেশন। আরে বাবা আগে তো নিজেকে জানো, তারপরে তো বাইরের বিষয় জানবে। আর কি হতে পারে? নলেজ অফ সেলফ, যেমন বেদান্ত দর্শন বলে অহং ব্রহ্মাস্মি, নিজেকে জানা। বেশ, তাহলে আমাদের আমাদের দেখো ক্লাস 11 ফিলোসফি মানে কি? তোমরা ফিলোসফি নার্সারি স্টুডেন্ট। আরে আমিও প্রায় শিক্ষকতা পর্বের শেষের দিকে, এখনো শিখতে আছি, আমিও ছাত্র। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে জানো তো? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আসলে আমাদের ক্লাস 11 এই বিভিন্ন যে ফিলোসফির বিষয়গুলো আছে, প্রাইমারি সেন্স ডেভেলপ হোক, গুরুতর রূঢ় বড় বড় জটিল কথা বলা না, প্রাথমিক ফিলোসফির প্রাথমিক বিষয়গুলোর সম্বন্ধে প্রাথমিক ধারণা তৈরি হোক। এইখান থেকে তোমার এইটুকু জানলে হবে। দর্শন কথা উৎপত্তিগত অর্থ দৃশ ধাতু থেকে এসছে, যার বাংলা অর্থ হচ্ছে দেখা। কি দেখা? সেটা ক্লারিফাই করলাম। দেখা মানে জানা। কি জানা? সত্যকে জানা। আর এটাই যখন পাশ্চাত্য দর্শনে হতো তাহলে কি হতো? জ্ঞানের প্রতি অনুরাগ। আর ওদের আবার ওয়েস্টার্ন ফিলোসফিতে জ্ঞান মানে কি? না নলেজ ইজ ইনফলেবল, জ্ঞান হচ্ছে অভ্রান্ত। তাহলে জ্ঞানের প্রতি অনুরাগ মানে অভ্রান্ত বিষয়কে জানা, তার মানে সত্যকে জানা। বেশ, এইটুকু জানলে হবে। 2 নম্বর, নিডস অফ স্টাডি। পড়বো কেন ফিলোসফি? সব সাবজেক্টেরই পড়ার প্রয়োজনীয়তা আছে। তা ফিলোসফির স্পেশাল কি ব্যাপার আছে? ফিলোসফির সব সাবজেক্টে জ্ঞান বৃদ্ধি হয়, সেক্ষেত্রে ফিজিক্স ফিলোসফির মধ্যে তফাৎ নেই, যে সাবজেক্ট পড়বে সেখান থেকে জ্ঞান লাভ হয়। তাহলে ফিলোসফি পড়ার স্পেশালিটি কি? নিডস অফ স্টাডি, প্রয়োজনীয়তা কি? হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ আত্মোপলব্ধির একটা সামগ্রিক বোধ উপলব্ধি। সামগ্রিক বোধ মানে কোন একটা পার্ট না, ওভারঅল সবটুকু নিয়ে একটা বোধ গঠন। যেমন কাউকে যদি জিজ্ঞেস করে কেমন আছো, তখন সে এরকম বলে না, না আমার হাতটা ভালো আছে, পাটা ব্যথা করছে, চোখটা খারাপ আছে, তারপরে কানটা অল্প খারাপ না। সে তখন বলে কি এই ভালো আছি বা মন্দ আছি। এটা হচ্ছে শরীর সম্বন্ধে সামগ্রিক বোধ। তো এটা যেমন শরীর সম্বন্ধে উক্তি হয়, ঠিক তেমনি হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ সামগ্রিকভাবে আত্মোপলব্ধি, আমার আত্মোপলব্ধি। অর্থাৎ আমার মানে যে পাঠক তার আত্মোপলব্ধি। এক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, কারণ প্রত্যেকের আত্মোপলব্ধির লেভেলটাও কিন্তু আলাদা আলাদা। 2 নম্বর কি? প্র্যাকটিক্যাল এথিক্স এন্ড সাস্টেনেবল লিভিং। আমরা সমাজে বসবাস করি, সাস্টেনেবল লিভিং মানে দীর্ঘদিন ধরে কন্টিনিউ বসবাস করব, তার জন্য যে প্র্যাকটিক্যাল এথিক্স অর্থাৎ ব্যবহারিক জীবনে যে নৈতিকতা, ব্যবহারিক জীবনের নৈতিকতা বোধ তৈরির প্রয়োজন আছে। শুধু বোধ তৈরির প্রয়োজন আছে না, থিওরিটিক্যাল হবে না, সেটাকে ব্যবহারিক জীবনে অ্যাপ্লাই করার প্রয়োজন আছে। ব্যবহারিক জীবনে এরকম বললে হবে না বয়স্ক মানুষদের সিট ছেড়ে দেওয়া উচিত,
মহিলাদের সিট ছেড়ে দেওয়া উচিত, বাচ্চাদের সিট ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আমি না ছাড়ি না, এটা কিন্তু হলো না। কারণ আমাদের প্র্যাকটিক্যাল এথিক্স দৈনন্দিন জীবনে সমাজকে জীবনকে সুস্থভাবে দীর্ঘায়িত করার জন্য খালি তত্ত্ব কথা বা এথিক্যাল থিওরি ওড়ালে হবে না, বাস্তব জীবনে সেই লেভেলটাকে প্র্যাকটিসে পরিণত করতে হবে। এই জন্য বলছে প্র্যাকটিক্যাল এথিক্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য ফিলোসফি পড়ার প্রয়োজন আছে। 3 নম্বর কি? ইন্টারনাল পিস অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। এখন দেখা যায় সৌভাগ্যবশত আমাদের কিন্তু আমরা যে লেভেলটা বিলং করি, দেখা যাবে যে ডাল ভাত কিন্তু চলে যায়। তা কষ্ট কোথায়? মনে শান্তি নেই, মনে ভালো নেই। স্টুডেন্ট বলছে মনে শান্তি নেই, স্টুডেন্টের গার্জিয়ান বলছে মনে শান্তি নেই, স্টুডেন্টের টিচার বলছে মনে শান্তি নেই। এই মনে শান্তি নেই, মেন্টাল পিসের অভাব। মানে অভাব যদি আমরা বেশি করতে, অভাব বলতে আমরা জৈবিক প্রয়োজনগুলো বুঝতাম বা এখনো বুঝি, কিন্তু এখন কিন্তু বড় করে দেখা দিয়েছে অভাব কিন্তু ইন্টারনাল পিস অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, অর্থাৎ আমার অন্তরের মানসিকতায় শান্তি, মানসিকতায় শান্তি এবং মেন্টাল ওয়েলবিং, মানসিকভাবে ভালো থাকবো কি করে, কি করে মানসিকভাবে ভালো থাকবো। যেমন অনেক সময় দেখবে তোমরা বাড়ির বড়রা বলে বা বিভিন্ন মোটিভেশনাল স্পিচে বলে ফোন ঘাঁটবে না। বলে কেন? না, ফোনে তুমি যা যা দেখবে তোমার মনে ইন্দ্রিয় এবং চিত্ত চাঞ্চল্য হবে, তখন তোমার মধ্যে যে শান্তি ছিল তা বিঘ্নিত হবে। আমি বলছি না হয়, হতে পারে। সেই জন্য তারা বিধান দেয় যে বেশিক্ষণ ফোনের সঙ্গে টাচে না থাকা ভালো। কিসের জন্য বলছে? ফর দ্য সেক অফ ইন্টারনাল পিস এন্ড মেন্টাল ওয়েলবিং। আবার শুনে একজন বলল, আমি ওইটা ফোন ঘাঁটলে অনেক নতুন নতুন জিনিস দেখতে পাই, তখন আমার বেশ মজা হয়, তখন আমার বেশ আনন্দ হয়। তাহলে সেটাও একটা বক্তব্য। বেশ, অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড লজিক ইন লাইফ। অ্যানালিটিক্যাল রিজনিং বলে দুটো আলাদা কেন? লজিক মানে হচ্ছে নিখাত তর্ক করা। একবার যখন আমি বলে ফেলেছি যে কোনো একটা ফিলোসফিক্যাল স্কুল, পরে আমরা পড়তে পড়তে আসবো, আমি বলেই ফেলেছি যখন আমার দেহই আত্মা, তাহলে আমাকে যেন তেন প্রকারণে ওটা প্রমাণ করতে হবে দেহই আত্মা। এটাতে এই হচ্ছে লজিক, তর্ক করে জেতা। কিন্তু অ্যানালিটিক্যাল রিজনিং কি? বিষয় অ্যানালিসিস করা। অ্যানালিসিস করলে কি হয়? ব্রেন ডেভেলপ হয়, অ্যানালিটিক্যাল পাওয়ার ডেভেলপ হয়, সিচুয়েশন কেন্দ্রিক যা যা, মানে সে তো পড়াশোনার সাবজেক্ট কেন, তার বাইরে জীবনযাত্রায় সিচুয়েশন কেন্দ্রিক সমস্ত বিষয়গুলোকে আমাদের দৈনন্দিন জীবনে আমরা পড়াশোনা করি না করি, আমাদেরকে অ্যানালিসিস করে করে এগোতে হয়। অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড লজিক, এটা ফিলোসফি পড়লে ডেভেলপ হয়। আমি বলছি না আলাদা সাবজেক্ট পড়লে হয় না, কিন্তু ফিলোসফিতে এই ধরনের অ্যাটিটিউড আছে, আমি দেখাচ্ছি। নেক্সট, টু ডেভেলপ প্লুরালিস্টিক অ্যাটিটিউড, বহুত্ববাদী মানসিকতা। সাধারণত এরকম হয়, মাস্টার মশাই বলেছে বা আমি বলেছি তাই, এটা হচ্ছে প্লুরালিস্টিক অ্যাটিটিউড নয়। আমি বলেছি তাই হবে। বহুত্ববাদী মানসিকতা, আমরা দেখব যে ভারতীয় দর্শনগুলোকে নানান ডিফারেন্ট স্কুলে ভাগ করা হয়েছে। আস্তিক, নাস্তিক, এখানেই দুটো হয়ে গেল। আবার নাস্তিকের 3টে, পরে আসছি আমি, পরে নাস্তিকের 3টে, বৌদ্ধ জৈন 4 ভাগ। আবার আস্তিকের 6টা, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। পরে আমি আসবো। তাহলে কতগুলো স্কুল হলো? 9টা। তার মানে এখানে কিন্তু ভারতীয় দর্শনে কথায় বলছে না একটা ফিলোসফিক্যাল স্কুল, অর্থাৎ একটা মতই ঠিক বা একটা মতই যথেষ্ট, সেখানে বা অন্য মতের কোনো স্থান নেই, তা কিন্তু বলছে না। এই হচ্ছে প্লুরালিস্টিক অ্যাটিটিউড। আমি ভারতীয় দর্শন বারবার বলছি কেন? আজ আমাদের এই চ্যাপ্টারটাই ভারতীয় দর্শন থেকে। আবার যেদিন আমি ওয়েস্টার্ন ফিলোসফি পড়ানোর সুযোগ পাবো, সেদিন ওয়েস্টার্নের কথা বলবো। নেক্সট কি? কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ধরো তুমি কোনো একটা মহাকাব্য পড়ছো, কাব্যে তাহলে কোনো না কোনো ঘটনা পড়ছো, তো ওই কাব্য থেকে কি শুধু ঘটনাটা জানা যায়? না, ওই ঘটনা জানার পাশাপাশি ওই কাব্য কোন ভাষায় লেখা, অর্থাৎ তার ল্যাঙ্গুয়েজ কি, কোন সময়ের ঘটনা, সে সময়কার রিচুয়াল কি ছিল, সে সময়কার কালচার কি ছিল,
খাদ্যাভ্যাস কেমন ছিল, এথিক্যাল ভ্যালুজ কেমন ছিল, সেগুলো কিন্তু আমরা জানতে পারি। সুতরাং এক মানে ফিলোসফি পড়লেও কিন্তু আমরা যেহেতু ডিফারেন্ট ফিলোসফিক্যাল স্কুল নিয়ে পড়বো, তাহলে প্রতিটা ফিলোসফিক্যাল স্কুলের ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এরা এক একটা অনেক ট্র্যাডিশনাল, বহু বছর পুরনো। আবার এদিকে চারবাক, বৌদ্ধ, জৈন, এদের যে ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো বৌদ্ধ যে ফিলোসফি, জৈন যে ফিলোসফি, ত্রিপিটক, এগুলো কিন্তু বাংলা ভাষায় লেখা না, ঠিক আছে? সুতরাং কোন ভাষা ছিল, কোন ল্যাঙ্গুয়েজে হতো, মানুষের আচার আচরণ কেমন ছিল, মানুষের ব্যবহার রীতি কেমন ছিল, এই যে কালচার এবং ল্যাঙ্গুয়েজ জানা যায়। পরেরটা আমরা দেখব যে স্পিরিচুয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়াল রিয়েলিটিজ। ম্যাটেরিয়াল রিয়েলিটি কি? আমাদের বস্তুগত জগতে কি কি আছে আশপাশে, জড় বলতে যা বোঝায়, বাড়ি ঘর, আসবাবপত্র, টেবিল চেয়ার ইত্যাদি। স্পিরিচুয়ালিটি কি? বলে স্পিরিচুয়ালিটি হলো বিয়ন্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড কোনো কিছু সম্বন্ধে কনসেপশন, বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। বলে তাহলে রিলিজিয়ন কি? না, ওই যে বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড কোনো একজন সুপ্রিম অথরিটি আছে, সে ঈশ্বর হতে পারে, গড হতে পারে, আল্লাহ হতে পারে, তার সম্বন্ধে যে আমার মধ্যে যে ধারণা, এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। আর এই পারপাসে আমাদের যা অ্যাক্টিভিটি, আমরা যা এক্সারসাইজ করি, সেটাকে বলা হচ্ছে রিলিজিয়ান। বহু ক্ষেত্রে আমরা মিলিয়ে দিই যে স্পিরিচুয়ালিটি কি আর রিলিজিয়ান কি। রিলিজিয়াসটিক অ্যাটিটিউড অ্যাবাউট স্পিরিচুয়ালিটি, কোনো পার্থিব জগতের অতিবর্তী বিষয় সম্বন্ধে আমাদের মনোজগতে যে মনশ্চিত্র যার যার আলাদা হতেই পারে, আবার একও হতে পারে, এটাই হচ্ছে স্পিরিচুয়াল ফিলিং বা স্পিরিচুয়ালিটি। আর ওই স্পিরিচুয়াল ফিলিং এর জন্য আমার যে ধরনের অ্যাটিটিউড, অ্যাক্টিভিটি, বিহেভিয়ার, সেটা হচ্ছে রিলিজিয়াস, সেটা হচ্ছে রিলিজিয়ান। বেশ, এই হলো আমাদের এই একটা বিষয়। এইবার তাহলে ফিলোসফি পাঠের প্রয়োজনীয়তা কি? এতগুলো বিষয় বলেছি ফিলোসফি পাঠের জন্য, এতগুলো 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 বিষয় বলেছি ফিলোসফির জন্য। এর বাইরে কি বিষয় নেই? অবশ্যই আছে। তোমরা তো বাবা 11-এ ভর্তি হয়েছো, মানে আমাদের যেমন নার্সারি KG1, তোমরা ফিলোসফির KG1। তবে মাঝে একটা গল্প, মানে সত্যি কথা বলে দিই, সমস্ত মানে ছাত্রছাত্রী কেন, সমস্ত মানুষই ফিলোসফার। কিরকম? আমরা যা ভাবি, যা করি, যা বলি, তার বিহাইন্ড দ্যাট অ্যাক্টিভিটি যে কনসেপশনটা কাজ করে, যে কনসেপশনটা আমাকে এইরকম ভাবতে, বলতে, করতে শেখায়, সেটাই হচ্ছে তার ফিলোসফি। তাহলে সবার একটা নিজস্ব ফিলোসফি আছে। আর যখন ওই ভাবনা চিন্তাটা বিশ্বজনীনতা লাভ করে, অনেক লোকে সেটা মানতে শুরু করে, তখন তাকে বলে ফিলোসফার। গান্ধীজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর কখনো এরকম মনে করে কিছু বলেনি, এই যে লিখো তুমি, এটা আমার ফিলোসফিক্যাল বক্তব্য, এটা আমার অমুক বক্তব্য, এটা আমার স্পিরিচুয়াল বক্তব্য। তারা তাদের মতো করে তাদের কথাবার্তা বলেছেন এবং প্র্যাকটিস করে গেছেন। আমরা পরবর্তীকালে সাধারণ মানুষজন বুঝে গেছি, আচ্ছা এটা হলো সমাজ সংক্রান্ত, এটা হলো ধর্ম সংক্রান্ত, এটা হলো নৈতিকতা সংক্রান্ত। এই সব যে সংক্রান্ত বলছি, সেটার যে কোর কনসেপ্ট, যে কনসেপ্টটা থেকে এগুলো রিফ্লেক্ট হচ্ছে, সেটাই হচ্ছে ফিলোসফি। তার মানে আমাদের সবার একটা ফিলোসফিক্যাল ব্যাপার আছে। নেক্সট হচ্ছে এই ফিলোসফিক্যাল বিষয়গুলি, না এই অংশটা পড়া হয়নি তো। নেক্সট হচ্ছে যে এই ফিলোসফিক্যাল আমাদের যে ভারতীয় দর্শন, তার সোর্সটা কি, উৎস কি। মানে যেহেতু আমাদের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার নাম্বার 3, সোর্সেস অফ ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনের উৎস ওটা। দেখো এখানে একটা কথা বলি, এক কথায় ভারতীয় দর্শনের উৎস বেদ। তোমাদের মনে হবে স্যার ভুল বলছে, আগে শোনো কি বলি। উৎস মানে দুরকম জায়গা থেকে হয়। এক হচ্ছে ভারতীয় দর্শনগুলো কেউ বেদ বিশ্বাস করে বলে তার একটা স্কুল আছে,
আবার কেউ কেউ আছে বেদ অবিশ্বাস করে বলে তার একটা স্কুল আছে, আবার কেউ কেউ আছে শুধু অবিশ্বাস না বেদের বক্তব্যকে খণ্ডন করে বলে তার স্কুল আছে। তাহলে গোড়াটা কি হলো? বেদ হয় বেদ বিশ্বাস থেকে ফিলোসফিক্যাল স্কুল ডেভেলপ করেছে, অথবা বেদ অবিশ্বাস থেকে ফিলোসফিক্যাল স্কুল ডেভেলপ করেছে। যারা বেদ বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক, যারা বেদ বিরোধিতা করে তাদের বলা হয় নাস্তিক। নাস্তিক দর্শন কোনগুলো? জৈন, বৌদ্ধ, চারবাক। আস্তিক দর্শন কোনগুলো? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। সব থেকে বড় কথা কি জানো? এদের প্রতিটা দর্শনের উপরে শত সহস্র বই আছে। তোমরা যেহেতু ক্লাস 11-এ প্রথম ফিলোসফি স্টুডেন্ট, আমি কেবল এদের প্রত্যেকটার একাত্রা করে উৎস গ্রন্থগুলো বলছি। যেমন ধরো তাহলে এবার বেদের কি বলে? বেদ তো চারটে। শুরুতে বাবা বেদ একটাই ছিল, কৃষ্ণ দ্বৈপায়ন, মানে ব্যাসদেব আমাদের পাঠের সুবিধার জন্য বেদকে 4 ভাগে ভাগ করে ঋক, সাম, যজু, অথর্ব 4 ভাগে ভাগ করেছে। শুরুতে বেদ একটাই, পরে পঠনের সাহায্যের জন্য ব্যাসদেব এই ভাগটা করেছে। বেশ, তাহলে বেদ, তার সঙ্গে উপনিষদ বা আরো পরে এপিক গুলো যারা আছে, ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত। শুধু কি এই বলে? আরো আছে। আমি কতগুলো ফিলোসফিক্যাল স্কুল আমাদের যা আছে তাদের কোর যে গ্রন্থ সেটা বলার চেষ্টা করছি। যেমন ধরো একটি আস্তিক দর্শন হচ্ছে ন্যায় দর্শন। তার প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম, গৌতম বুদ্ধ না, গৌতম বুদ্ধের হচ্ছে বৌদ্ধ দর্শন। তার বইয়ের নাম ন্যায় সূত্র। ন্যায় সূত্রই হচ্ছে ন্যায় দর্শন আদি গ্রন্থ। এরপরে শত সহস্র গ্রন্থ আছে। 2 নম্বর, বৈশিক দর্শনের প্রণেতাকে মহর্ষি কনাদ। মূল গ্রন্থ কি? বৈশেষিক সূত্র। 3 নম্বর, সাংখ্য দর্শনের প্রণেতাকে কপিল মুনি। আমাদের পশ্চিমবঙ্গে কপিল মুনি আশ্রম, যে আশ্রম, ওই কপিল মুনি। ঠিক আছে, তার মূল গ্রন্থ কি? সাংখ্য সূত্র। যোগ দর্শনে মানে মহর্ষি পতঞ্জলি, যোগসূত্র। বেদান্ত দর্শনে বদরায়ণের ব্রহ্মসূত্র। আর মীমাংসা দর্শন, মীমাংসা দর্শনে আমরা দেখছি যে মীমাংসা দর্শনে ওই জৈমিনী ঋষির মীমাংসা সূত্র। এইবার বৌদ্ধ দর্শনের এবার দেখছি বৌদ্ধ আরো 3টে আমাদের আরো না, আগে স্লাইড, পরের স্লাইড দেন। আরো নাস্তিক দর্শনগুলোর ক্ষেত্রে বলে দিই। নাস্তিক দর্শনগুলো দেখো, বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ পালি ভাষায় লেখা ত্রিপিটক। এটাই থাকবে, হ্যাঁ, কিন্তু এই অংশটা আসছে না। বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ বিভিন্ন বৌদ্ধ সূত্র, পালি ভাষায় লেখা ত্রিপিটক। আবার জৈন দর্শনের তত্ত্বার্থবোধ সূত্র, তত্ত্বার্থবোধ। আরো অনেক বই আছে। চারবাক দর্শনের আদৌ স্রষ্টার সম্বন্ধে মতভেদ আছে। হ্যাঁ, কেউ কেউ বলে চারুবাক থেকে এসছে, কিন্তু অনেকে আবার মনে করে বৃহস্পতি থেকে চারবাক দর্শনের সৃষ্টি। তাই বৃহস্পতি সূত্র হলো চারবাক দর্শনের মূল গ্রন্থ। আমি জাস্ট তোমাদেরকে একটা প্রাইমারি কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম যে ভারতীয় যে দর্শনগুলো আছে সেই দর্শনগুলোর সোর্স কি হতে পারে। মানে এই যা যা এখানে আছে এর বাইরে প্রচুর আছে, নট নেসেসারি এগুলো থেকেই ভারতীয় দর্শন ডেভেলপ করেছে, আর এর বাইরে কিছু নেই। প্রতিটা 9টা দর্শনেরই কোর যে মূল যে বইটা, সে বইটা আমি তোমাদেরকে বললাম। এবার আমরা নেক্সট চলে যাব যে ফিলোসফি পাঠের পদ্ধতিটা কেমন হবে। বলে ডাইলেকট্রিক্যাল মেথড। বলে ডাইলেকট্রিক্যাল মেথড মানে দ্বান্দ্বিক পদ্ধতি। দ্বান্দ্বিক পদ্ধতি কি? মানে ব্যাপারটা হচ্ছে দেখো, মানে কতটা অ্যানালিসিসের কথা এখানে বলা হচ্ছে। যে যদি আমি বলে যাব আর স্টুডেন্টরা শুনবে, তাতে কিন্তু বোধ লেভেলে বিষয়টা সেইভাবে আত্মস্থ করা মুশকিল। তাহলে কি চাই? একটা করসপন্ডিং ইন্টারেকশন চাই। ইন্টারেকশন কিভাবে হবে? যদি ডাইলেকট্রিক্যাল মেথড চাই, বলে কিরকম?
যে আমি আমার বক্তব্য বলবো, তুমি তোমার বক্তব্য বলবে, তুমি তোমার বক্তব্যে যুক্তি দেখাবে, আমি আমার বক্তব্যে যুক্তি দেখাবো। এরপরে যেটা দাঁড়াবে সেটাই হবে ডায়ালেকটিক্যাল মেথড, মানে সেটা হবে সিদ্ধান্ত। সেই জন্য ভারতীয় দর্শন পাঠের পদ্ধতি পুরো বেসিক তিনটে স্টেপ। একটা হলো পূর্বপক্ষ। পূর্বপক্ষ কাকে বলে? অর্থাৎ কোনো মত প্রকাশের সময় সেই মতের যে বিরুদ্ধ কথাবার্তার প্রসঙ্গ তুলে ধরা তাকে বলে পূর্বপক্ষ। সাপোজ কেউ একজন বিশ্বাস করে আত্মা দেহ নয়, আত্মা নিত্য। এবার তার বিরোধী পক্ষকে চার ভাগ বলছে দেহই কিন্তু আত্মা। আর আমি ধরো উল্টো বলি যে আত্মা দেহ নয়, তাহলে আমাকে কিন্তু এখন এই যুক্তি দেখাতে হবে। চার ভাগ যে বলেছিল দেহ আত্মা, সেটাকে রিফিউট করার জন্য আমাকে আমি যে যুক্তির অবতারণা করব সেটাকে বলা হয় খণ্ডন, রিফিউটেশন। আর শেষমেশ মানে খণ্ডন হয়ে গেলে শেষমেশ আমি কি করব? কনক্লুড করব। এটাকে কি বলা হয়? সিদ্ধান্ত। ঠিক আছে? এইভাবেই কিন্তু ফিলোসফি পাঠ। এরকম না গড়গড়িয়ে লেখা আছে আর মানে মাস্টারমশাই বলছে আর স্টুডেন্টরা শুনছে বা তোমরা শুনছো বই লেখা পড়ছে, এরকম নয়। নেক্সট হচ্ছে এরকম একটা প্রসঙ্গ উঠে যে আচ্ছা, ভারতীয় দর্শন কি দুঃখবাদী, খালি মানে পেসিমিস্টিক, মানে খালি দুঃখের কথা বলে? বলছে যে কেন না, ভারতীয় বৌদ্ধ ফিলোসফিক্যাল স্কুল আছে, বৌদ্ধ দর্শন, যদিও এটা নাস্তিক দর্শন। সে বলছে সর্বম দুঃখম, জন্ম থেকে শুরু করে যা যা হবে, যা যা হয় সবই দুঃখ, সব দুঃখ, দুঃখ ছাড়া কিছু দেখি না। আর সাংখ্য দর্শন বলছে 3 রকমের দুঃখ আছে। একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, অর্থাৎ বলে দুঃখ কোথায় হয়? দুঃখ মনে হয়। কিন্তু সাংখ্য দর্শনের একটু ডিফারেন্ট ওপিনিয়ন। ভালো করে শোনো, কিরকম? দুঃখ তো মনে হয়, কিন্তু দুঃখের কারণ যদি শরীর বা মন হয় তাকে বলছে আধ্যাত্মিক দুঃখ। আর দুঃখের কারণ যদি আদি ভৌতিক দুঃখ, পর্বত, নদী, মানুষ, পশু পক্ষী, এইসবের কারণে যদি দুঃখ হয় তাকে বলা হচ্ছে আদি ভৌতিক। আর যদি ভূত প্রেত, জঙ্গম, দেবতা, লোকে বলে না ও দৈব দেবতার জন্য এত বন্যা, আরে বাবা সে দেবতার জন্য হোক আর না হোক, সে তো এরকম মনে করছে এবং মনে করছে যে দুঃখের কারণ মহামারীর কারণ অমুক, এরকম সে তো ভাবে। তার মানে দুঃখকে এই যে ক্লাসিফাই করা হলো 3 রকমের দুঃখ, যদিও দুঃখ মানেই হচ্ছে মনের একটা অবস্থা, কিন্তু সাংখ্য দর্শন বলছে দুঃখ 3 রকম। কারণ দুঃখ যদি মনের অবস্থা, দুঃখ 3 রকম বলা দরকার কি? আসলে জ্বর হলে যে ওষুধ খাই, পেটের টাউলস হলে সে অন্য ওষুধ খাই, আবার আর কিছু প্রবলেম হলে হাঁটু ব্যথা হলে আবার অন্য ওষুধ খাই। সুতরাং ওষুধ যেহেতু আলাদা আলাদা, তাহলে ওষুধ যা কাজ করবে সে বিষয়টাও আলাদা আলাদা। সাংখ্য দর্শন বলছে যেমন ধরো যদি তুমি মানে জ্বর হয় তাহলে ওষুধ খেলে দুঃখ সারবে, যদি মন খারাপ হয় তাহলে মন ভালো লাগার মতো কোনো কাজ তৈরি করলে তোমার দুঃখ কমবে। আর বলে সব মিলে আর এই যে আদি ভৌতিক, আদি দৈবিক, এই দুঃখগুলো কিভাবে মিটবে? শাস্ত্রবিহিত পথে আচার আচরণ সম্পাদন করা, জীবনযাপন পালন করা। যত তোমরা বড় হবে তখন তোমরা বুঝবে এগুলো, অনার্স বা উচ্চ লেভেলে পড়ানো হয়। 3 নম্বর, চারবাক দর্শনও বলছে যে পৃথিবীতে তো তারাই বোকা। বলে কারা? বলে যারা দুঃখের সঙ্গে বাঁচে। দুঃখকে রিজেক্ট করো, দুঃখকে রিজেক্ট করো। সুতরাং দুঃখকে রিজেক্ট করার জন্য ওদের এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে যাবৎ জীবে সুখং জীবে, যতদিন বাঁচবো সুখেই বাঁচবো। কেন না? দুঃখ চাই না, দুঃখকে রিজেক্ট করো। বেদান্ত দর্শনও বলছে যে মানুষদের অদ্ভুত এক চক্রে আছে, বাঁচার জন্য, এই যে জন্মায় হচ্ছে মরার জন্য, মরে আবার জন্মানোর জন্য। মানে এই জন্ম মৃত্যুর প্রবাহ দিয়ে প্রতিনিয়ত আসলে দুঃখই ভোগ করছে। তো ভারতের দর্শন কি এখানেই শেষ না আর কিছু আছে? এই কথা তো শুনে মনে হলো সত্যি তো সবাই দুঃখের কথাই বলে, তাহলে তো ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলা যায়। কিন্তু না, ভারতীয় দর্শনে আমরা দেখতে পাচ্ছি সাংখ্য দর্শন বলছে দুঃখ তৈরি ঘাতা জিজ্ঞাসা। বলছে 3 প্রকার যে দুঃখ, কেন বলেছিলাম জানো? 3 প্রকার দুঃখের মুক্তির জন্য ডিফারেন্ট বিষয়ের প্রয়োজন। এই জন্য বলেছিলাম দুঃখ একাধিক প্রকার বলে দুঃখ নিবৃত্তি বা নিরোধও হবে
একাধিক উপায়ে, তাহলে দুঃখ নিবৃত্তি উপায়ের কথা বলেছে। বেশ, বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য, তার লাস্টেরটা ওই যে লাস্টেরটা বলছে অষ্টাঙ্গিক যোগ, লাস্টেরটা কি বলছে অষ্টাঙ্গিক মার্গ। লাস্টে এটা একটু বোধহয় ভুল হয়েছে, নেক্সট অষ্টাঙ্গিক মার্গ হয়, এটা অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ কি কি বলছে? দুঃখ নিবৃত্তির জন্য প্র্যাকটিসে সব অষ্টাঙ্গিক মার্গ কিরকম বলছে? 8টা মার্গ, 4টা পন্থা। কি কি 8টা পন্থা? সম্যক কর্ম, সম্যক দৃষ্টি, সম্যক ব্যায়াম, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক আজীব, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। অর্থাৎ সম্যক মানে হচ্ছে সৎ। আমরা যদি এই 8টা পন্থা, 8টা মার্গ মানে হচ্ছে পন্থা, উপায়। সম্যক দৃষ্টি 1, সম্যক সংকল্প মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, দৃষ্টি মানে জ্ঞান, সম্যক সংকল্প মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, সম্যক বাক মানে সত্যি কথা বলা, সম্যক আজীব সৎপথে জীবনযাপন করা, সম্যক কর্ম সৎকর্ম সম্পাদন করা, সম্যক ব্যায়াম সমস্ত সৎ কিছু অভ্যাস করা, সম্যক স্মৃতি অর্থাৎ সৎ বিষয়কে রোমন্থন করা, আর সম্যক সমাধি। এই যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা দুঃখ থেকে নিবৃত্তি হতে পারবো। কারা বলছে? বৌদ্ধ দর্শন। এখানে যোগ দর্শনও কিন্তু বলেছে। যোগ দর্শন বলছে কি? অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ দর্শন বলছে অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ দর্শন বলছে অষ্টাঙ্গ যোগ। কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আরে বাবা, ক্লাস 11-এ তোমাদের এই নামগুলো শুনছো, নামগুলো মনে রাখছো, এইটুকু হলেই যথেষ্ট। যে এই পন্থা, তার মানে কি বোঝাতে চাইছি যে যোগ দর্শনও তাহলে অষ্টাঙ্গিক যোগের দ্বারা দুঃখ নিবৃত্তি কথা বলছে। বৌদ্ধ দর্শন অষ্টাঙ্গিক মার্গের দ্বারা দুঃখ নিবৃত্তি কথা বলছে। সাংখ্য দর্শনও 3 প্রকার দুঃখের নিবৃত্তির কথা বলছে। সুতরাং দুঃখকে লালন করা ভারতীয় দর্শনের উদ্দেশ্য নয়, দুঃখ নিবৃত্তি করা ভারতীয় দর্শনের উদ্দেশ্য। কাজেই আমরা বলতে পারি ভারতীয় দর্শন পেসিমিস্টিক বা দুঃখবাদী নয়। হলো এটা সিদ্ধান্ত। নেক্সট পয়েন্ট যেটা বলবো, নেক্সট পয়েন্ট যেটা বলবো, তলব দিয়ে আসছে। নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কর্মযোগ। কর্মযোগ অর্থাৎ ভারতীয় দর্শনের আরেকটা কমন যে টপিকস, কমন পয়েন্ট, সেটা হচ্ছে কর্মযোগ। কর্মযোগের কথার অর্থ কি? কর্ম মানে তো কোনো কিছু করা। যোগ কথার অর্থ কি? যোগ মানে হচ্ছে বিধি বা অনুশাসন, অর্থাৎ কোনো বিশেষ উপায়ে কোনো কিছু সম্পন্ন করা। এই কর্মযোগ হচ্ছে ভারতীয় দর্শনের একটা কমন পয়েন্ট। একমাত্র আমরা দেখব আস্তে আস্তে যে এর মানে হচ্ছে এক কথায় কাজ যদি তুমি করো তার ফল পেতে হবে। কোনো দর্শন আবার এক ধাপ এগিয়ে যদি এমন হয় যে তুমি এই জীবনে তুমি সেই কর্মের ফলটা পেলে না, তাহলে তোমাকে কি করতে হবে? দরকারে পরে আবার নতুন জন্মগ্রহণ করে তোমাকে সেই ফলের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে? এইবার দেখো ভারতীয় দর্শনে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, বৌদ্ধ, জৈন
শুধু 4 ভাগ ছাড়া সবকটা ফিলোসফিতে কর্মযোগ স্বীকার করে, শুধু 4। আর সেই ফলটা কি? ধর্ম অথবা অধর্ম, পাপ অথবা পুণ্য, গুড অর ব্যাড, ভালো অথবা মন্দ। এইবার এই কর্মকে মোটামুটি ভারতীয় দর্শনে এভাবে ক্লাসিফাই করা হয়েছে। কিছু কর্মকে বলা হয় প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম কাকে বলে? না, যে কাজগুলি অলরেডি ফলদান করতে শুরু করেছে, অর্থাৎ যেগুলো পাচ্ছি। আর কিছু কর্মকে বলা হয় অনারব্ধ কর্ম। তার আবার দুটো ভাগ। এক হচ্ছে সঞ্চয়মান কর্ম, অর্থাৎ যার যেসব কর্মের ফল গ্যাদার্ড হচ্ছে। কিরকম? না, তুমি যে পরীক্ষা দিলে ওই কর্মের ফলটা গ্যাদার্ড হলো, পরে রেজাল্ট আসবে। আর সঞ্চিত কর্ম, অর্থাৎ যেগুলো ভবিষ্যতে ফল দেবে। ঠিক আছে? তাহলে যে সমস্ত কর্ম অলরেডি ফলদান করতে শুরু করেছে তাদের প্রারব্ধ কর্ম, আর কিছু কর্ম যে এখন করছি পরে ফল দেবে, এদেরকে আমরা বলছি অনারব্ধ কর্ম। এইবার মুশকিল হচ্ছে আমাদের এই কর্মের জন্যই এই যে পাপ আর পুণ্য, সবত মনে হবে এ তো আমার তো একটা ভুল হয়ে গেল, আমার তো একটা ভুল কাজ হয়ে গেল জ্ঞাত বা অজ্ঞাত সারে, তাহলে তো আমাকে এখন ফল ভোগ করতে হবে। তাহলে আমার সেই ফলটা থেকে বেরিয়ে আসার কি কোনো রাস্তা নেই? ফলটা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। এক্ষেত্রে আমরা দেখছি যে ভগবত গীতা বলছে জ্ঞানানি সর্বকর্মাণি ভাস্বতে কুরুতে। মানে এটা কি? জ্ঞান মানে আগুন যেমন সবকিছুকে ভস্ম করে দেয়, তেমনি জ্ঞানও কর্মজনিত ফলকে কি করে দেয়? নষ্ট করে দেয়। অর্থাৎ তার সেই ফল আর আমাদেরকে পেতে হয় না। ঠিক আছে? বেশ। এবং আমরা দেখলাম এই কর্মগুলোকে দুরকম ভাবে ওখানে ব্যাখ্যা করা হয়েছে। এক হচ্ছে নিষ্কাম কর্ম, এক হচ্ছে সকাম কর্ম। নিষ্কাম কর্ম কেমন? না, নিষ্কাম কর্ম এরকম যে আমার পড়ার ইচ্ছা ছিল না, মা ভর্তি করে দিয়েছে, তাই আমি স্কুলে যাই, বলে রেজাল্ট বলে ভালো হলে মার আর খারাপ হলে মার, আমার কোনো ফল নেই। অর্থাৎ আমি আমার জন্য পড়াশোনা করছি না। অর্থাৎ যখন আমি কোনো কর্ম করে ফল লাভ করবো এই ভাবনা নিয়ে কোনো কাজ করছি না, তখন তাকে বলা হয় কি? নিষ্কাম কর্ম। আর যখন ফলের আশায় করে কাজ করি তখন তাকে বলা হবে কি? সকাম কর্ম। আর ওই যে এক লাইনে যেটা বলবো, ভারতীয় দর্শনে একমাত্র 4 ভাগ দর্শন ছাড়া বাকি সবকটা ভারতীয় দর্শন কর্মবাদে বিশ্বাসী। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে এটা একটা সাবজেক্ট ফিলোসফি, এটা কি কেবল থিওরিটিক্যাল না এর কোনো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আছে? এখানে আমরা বলছি যে ভারতীয় দর্শনের দুটো টার্ম খুব বেসিক ইউজ হয়। একটা হচ্ছে চর্চা আর একটা হচ্ছে চর্যা। চর্চা মানে হচ্ছে আলোচনা করা, জ্ঞান লাভ করা। চর্চায় জ্ঞান লাভ হয়। আর চর্যা হচ্ছে ব্যবহারিক জীবনে প্র্যাকটিস করা। চর্যা হচ্ছে ব্যবহারিক জীবনে, মানে চর্চা হচ্ছে ডুইং আর চর্চা হচ্ছে নোয়িং। ঠিক আছে? সুতরাং ভারতীয় দর্শনে কিন্তু দুটোই এক্সারসাইজ হয়। বলে কেন? না, ভারতীয় দর্শনের কিন্তু মূল উদ্দেশ্য হলো সত্য, শিব এবং সুন্দরের আলোকে জীবনকে চালিত করা। সত্য মানে যা ট্রুথ, শিব মানে যা মঙ্গল, আর আনন্দ মানে যা আনন্দ স্বরূপ। ঠিক আছে? এই সত্য। এই জন্য ভারতীয় দর্শনের আলটিমেট গোল কি? মোক্ষ লাভ। সে মোক্ষর আবার এক একটা দর্শনে এক এক রকমের আছে। ন্যায় দর্শনে তত্ত্বজ্ঞান, মীমাংসা দর্শনে স্বর্গ লাভ, বেদান্ত দর্শনে অহং ব্রহ্মাস্মি, 4 ভাগ দর্শনে সুখ লাভ, বৌদ্ধ দর্শনে নির্বাণ, যোগ দর্শনে আমার ওই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে সমাধিতে পৌঁছানো। সুতরাং মানে প্রত্যেকটা ভারতীয় দর্শন কিন্তু আলটিমেটলি একটা দিশা দেখিয়েছে। আলটিমেটলি জৈন দর্শনে পুদ্গল বিমুক্তি আলটিমেটলি একটা দিশা দেখিয়েছে যে মানে অ্যাকচুয়ালি তুমি কোথায় পৌঁছাতে চাইছো, কোথায় পৌঁছাবে, কি করবে। সুতরাং যেহেতু তোমাকে একটা প্র্যাকটিক্যাল দিশা দিচ্ছে, সুতরাং ভারতীয় দর্শনকে আমরা কেবল থিওরিটিক্যাল বলতে পারি না। বৌদ্ধ দর্শন বলছে এই দেখো এই 8টা পন্থা অষ্টাঙ্গিক মার্গ প্র্যাকটিস করো, ফলে কি হবে? নির্বাণ লাভ করবে। নির্বাণটা কি? ওটাই আলটিমেট গোল। যোগ দর্শন বলছে এই অষ্টাঙ্গিক যোগ প্র্যাকটিস করো, তারপরে প্র্যাকটিস করলে কি হবে? না, তুমি চূড়ান্ত সাধনা স্তরে, সমাধি স্তরে পৌঁছাবে।
আবার 4 ভাগ বলবে না বাবা তুমি এটাই প্র্যাকটিস করো, ভালো করে পারলে ঋণ করে ঘি খাও, মনে মানে আনন্দে থাকো, দৈহিক সুখ ভোগ করো, যার যা টার্গেট সে সেই মতো পথ দেখাচ্ছে। ঠিক আছে, সুতরাং ভারতীয় এবং এক লাইনে ভারতীয় দর্শনের লক্ষ্য হচ্ছে সত্যম শিবম এবং সুন্দরম, এটা হচ্ছে আলটিমেট গোল, এটাতে পৌঁছানো, এটা হচ্ছে অ্যাভারেজ কথা। আর এই কারণে ভারতীয় দর্শনকে মোক্ষ শাস্ত্র বলা হয়। তার মানে যে দর্শন তোমাকে দিক দিশা দিচ্ছে, কিভাবে ওখানে পৌঁছবে তার পন্থা নির্দেশ করছে, তাকে তো আমরা শুধু থিওরিটিক্যাল বলতে পারি না। সুতরাং সেটা অবশ্যই ব্যবহারিক। আর ব্যবহারিক যে যদি বলি, যার থিওরি পার্ট নেই তার ব্যবহারিক হবে কি করে, কোনটাকে আমরা প্র্যাকটিক্যালে পরিণত করবো? সুতরাং সেটা ভারতীয় দর্শন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বোথ। নেক্সট, ভারতীয় দর্শন কি ডগমেটিক, অর্থাৎ ভারতীয় দর্শন কি নির্বিচারবাদী, অর্থাৎ কোন একজন বলে দিয়েছে, কোন একজন মুনি ঋষি বলে দিয়েছে, সেই জন্য এটা হুবহু মেনটেন করা হচ্ছে। বলছে যে এখানে তো বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রিপচারাল অথরিটি, ওই যে বললাম ন্যায় দর্শনে ন্যায় সূত্র, বৈশিক দর্শনে বৈশিক সূত্র, বেদান্ত দর্শনে বদরায়ণের ভাষ্য, এই যে আমি একটু মানে আগে আমরা নামগুলো বলেছি, এক একটা দর্শনে উৎস গ্রন্থ, তাহলে কি এগুলোই তার মানে তো দেখা যাচ্ছে স্ক্রিপচারাল অথরিটি, লিখিত তত্ত্ব পুঁথি, এগুলো দিয়েই তো চলছে, তার মানে সেগুলো কোথায় বিচারে মেনে নেওয়া হচ্ছে? বলে না। কেন? ভারতীয় দর্শনের পদ্ধতি হচ্ছে ডায়ালেকট্রিক্যাল মেথড। আমরা দেখেছি আগের আলোচনা, দ্বন্দ্বমূলক পদ্ধতি, হিটারোডক্স স্কুল, একাধিক ফিলোসফিক্যাল স্কুল। যদি এরকমও হতো শাস্তিক আর নাস্তিক, তাও দুটো, নাস্তিকের আবার দুরকম, চরম নাস্তিক 4 ভাগ, নরম নাস্তিক বৌদ্ধ জৈন, আবার আস্তিকের মধ্যে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত, এর মধ্যে আবার মীমাংসা বেদান্ত সম্পূর্ণ বেদ নির্ভর, ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ এগুলো হচ্ছে বেদ স্বতন্ত্র। ঠিক আছে, সুতরাং একাধিক স্কুলের উপস্থিতি, তাহলে তো আমরা নির্বিচার কি করে বলবো? নিশ্চয়ই তাদের মধ্যে বাদ অনুবাদের ব্যাপার রয়েছে। বেশ, আর কি? এই যেমন চারবাগরা হচ্ছে পুরোপুরি বস্তুবাদী, বুদ্ধদের একটা পোর্শন, বা জৈন তারা কিন্তু আবার ভাববাদী, বেদান্ত ভাববাদী, যোগ দর্শন ভাববাদী, মীমাংসা ভাববাদী। সুতরাং আমরা এরকম বলতে পারি না যে নির্বিচারে ভারতীয় দর্শনে কোনো কিছু মেনে নেওয়ার ব্যাপার আছে। নেক্সট, কনসেপ্ট অফ সেলফ বা আত্মা, কনসেপ্ট অফ সেলফ অর আত্মা কি বলা হচ্ছে? এটা একটা কমন জিনিস, ভারতীয় দর্শনের একটা কমন টপিকস হচ্ছে আত্মা সংক্রান্ত বক্তব্য, যদিও ডিফারেন্ট ওপিনিয়ন। যেমন ধরো 4 ভাগ, এরা মনে করে ক্ষিতি অব তেজ মরুত, এই 4টা মহাভূতের সংমিশ্রণে জড় দেহই হচ্ছে আত্মা। বৌদ্ধ দর্শনে আত্মা চেতনার প্রবাহ, স্ট্রিম অফ কনসিয়াসনেস। জৈন দর্শনে আত্মা নিত্য চেতনা এবং তার চেতনা আছে, চেতনায় তার মূলাদান। ন্যায় দর্শনে আত্মা নিত্য মুক্ত, চেতনা তার আগন্তুক গুণ। সাংখ্য দর্শনে আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। বেদান্ত দর্শনে আত্মা সচ্চিদানন্দ স্বরূপ। মীমাংসা দর্শনে আত্মা দেহমন ইন্দ্রিয় থেকে পৃথক। সুতরাং বলে তাহলে সবই তো আলাদা আলাদা হয়ে গেল। বলে হ্যাঁ, আলাদা হলেও এটা তো ঠিক যে প্রত্যেকেরই আত্মার সম্বন্ধে মত আছে, প্রত্যেকটা ফিলোসফিক্যাল স্কুলেই কিন্তু আত্মা সংক্রান্ত আলোচনা রয়েছে। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি মানে যেটুকু হওয়া উচিত। এবারে এটা সাইডটা কেন শো হচ্ছে না বুঝতে পারছি না, ওদের এটা বেশি বড় হয়ে যায় না। আমি এখানে করে নিচ্ছিলাম অ্যাট এ গ্ল্যান্স আমরা কি মনে রাখবো, 10টা লাইন। অ্যাট এ গ্ল্যান্স, দেখুন তো সাইড উপরে ওঠে কিনা। অ্যাট এ গ্ল্যান্স আমরা কি মনে রাখবো? অ্যাট এ গ্ল্যান্স আমরা ব্যাকে যেতে হবে। অ্যাট এ গ্ল্যান্স আমরা মনে রাখবো, অ্যাট এ গ্ল্যান্স আমরা মনে রাখবো এই কটা জিনিস শো করছে না, এখানেই আছে, সরি। 1 নম্বর হচ্ছে দর্শন মনে রাখার জন্য দর্শন কথাটি এসছে দৃশ ধাতু থেকে। 2 নম্বর, ভারতীয় দর্শনের উৎস হচ্ছে বেদ। 3 নম্বর, ভারতীয় দর্শনের পদ্ধতি হচ্ছে ডায়ালেকট্রিক্যাল বা দ্বান্দ্বিক পদ্ধতি। 4 নম্বর, ভারতীয় দর্শন কি পেসিমিস্টিক? নো। দুঃখবাদী? বলে না। আর আবার চলে গেল। আর কি না,
ভারতীয় দর্শনে কর্মবাদে বিশ্বাসী, মানে মনে করে যে প্রতিটা কর্মের রেজাল্ট আছে। আর যে দুটো লাইন ওখানে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ভারতীয় দর্শন কি ডগমেটিক, নির্বিচারবাদী? হচ্ছে না, নির্বিচারবাদী নয়। আর ভারতীয় দর্শনের দুটো রূপ, একটা হচ্ছে আস্তিক আর নাস্তিক। এরপরে আমি তোমাদেরকে যে কিছু সাহায্য করার জন্য বলছি, যে ধরো এক্সারসাইজ কেমন হতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শন জাজমেন্টাল, বিচারমূলক, আইডিয়ালিস্টিক, ভাববাদী, প্র্যাকটিক্যাল, ব্যবহারিক, অল অফ দিস। এটার মধ্যে তোমাদেরকে উত্তর লিখতে হবে, ঠিক আছে? এবারে আমি তোমাদের সুবিধার জন্য ওই এক্সারসাইজে এটা সঠিক উত্তরটা ওই যে অল অফ দিস, এটা আমি বোল্ড করে রেখেছি জানার জন্য। 2 নম্বর দেখো, দ্য নাম্বার অফ বেদ 5, 2, 3, 4। সঠিক উত্তরটা 4 হবে, 4টা বোল্ড করে রেখেছি। এটা একটা ফর এক্সাম্পল না। আবার 2 নম্বর যে কোশ্চেন হতে পারে আর একটা অন্য টাইপের, ট্রু ফলস টাইপ। কিরকম? ইন্ডিয়ান ফিলোসফি স্পিরিচুয়ালিস্টিক, ভারতীয় দর্শন হচ্ছে আধ্যাত্মবাদী। ইন্ডিয়ান ফিলোসফি মেটেরিয়ালিস্টিক, ভারতীয় দর্শন বস্তুবাদী। ইন্ডিয়ান ফিলোসফি বিলিভ ইন রিবার্থ, পুনর্জন্ম বিশ্বাসী। ইন্ডিয়ান ফিলোসফি ইজ অনলি থিওরিটিক্যাল, কেবলমাত্র তত্ত্বগত। এক্ষেত্রেও আমি সঠিক উত্তরটা বোল্ড করে রেখেছি, এটা ফর এক্সাম্পল। আর আর এখানে আরেকটাও আছে, সেটারও উত্তর আমি দিয়ে রেখেছি। আমি তোমরা দেখে নিও। আমি পরেরটাতে চলে যাই, পরের স্লাইডে, নেক্সট স্লাইডে। কলম ম্যাচিং। কলম ম্যাচিং দেখো, বাদিকে প্র্যাকটিক্যাল নিড, সামাম্যনান মানে পরম পুরুষার্থ, সেলফ বা আত্মা, বেদান্ত। ডান দিকে দেখো ইটার্নাল, ইন্ডিয়ান ফিলোসফি, শঙ্করাচার্য, মোক্ষ। এটারও সঠিক উত্তরটা আমি বোল্ড করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এটার আর একটা এক্সাম্পলও দিয়েছি, সেটা তোমরা নিজেরা উত্তরও দেওয়া আছে, দেখে নেবে। পরের যে টাইপটা, সেটা হচ্ছে অ্যাসারশন অ্যান্ড রিজনিং, অর্থাৎ একটা বিবৃতি, সেই বিবৃতির এগেইনস্টে যুক্তি দেখানো হয়েছে। যেমন ধরো, বেসিস অফ ইন্ডিয়ান ফিলোসফি ইজ বেদ, মানে ভারতীয় দর্শনের উৎস হচ্ছে বেদ। মানে কেন না, বেদ ইজ দ্য কোর কনসেপ্ট অফ স্পিরিচুয়ালিটি, বেদ হচ্ছে আধ্যাত্মিকতার মূল উৎস। এবারে তোমাদেরকে যে উত্তরে ঠিক দিতে হবে, বোল্ড করে দিয়েছি, বলছে দুটোই ঠিক, কিন্তু এই ব্যাখ্যাটা এর নয়, ঠিক আছে? এই পোর্শনটা তোমাদের বোল্ড করা। একই রকম ভাবে আরেকটা এক্সাম্পল আছে, তোমরা নিজেরা দেখে নেবে। ওখানে দেওয়াই আছে। নাম্বার হচ্ছে, পরেরটা হচ্ছে ডায়াগ্রাম বেসড। ডায়াগ্রাম বেসড মেথড অফ স্টাডিং ইন্ডিয়ান ফিলোসফি। ইন্ডিয়ান ফিলোসফি পড়ার যে মেথডটা, সেটা দেখবে এই ডায়াগ্রামটা ঠিক, পূর্বপক্ষ, খণ্ডন, সিদ্ধান্ত, ঠিক আছে? এরও আর একটা দেওয়া আছে, দেখে নেবে। রিঅ্যারেঞ্জ দ্য সিকোয়েন্স। সিকোয়েন্সটাকে বিভিন্নভাবে সাজানো সঠিক কি হবে? যেমন ধরো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই যে চারটি পুরুষার্থ, এটা রাইট হবে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। হলো? এটারও আর একটা দেওয়া আছে, সেটা আমি আর বললাম না, তোমরা। আচ্ছা, এবার দেখো, তোমাদের হোম টাস্কের জন্য আমি এই যে এখানে কিছু 5টা বোধহয় এক্সাম্পল আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা তোমরা প্র্যাকটিস করবে। এখানে কিন্তু অ্যান্সার বোর্ড করা নেই, এটা কিন্তু তোমরা নিজেরাই করবে। আর কাউন্সিল যখন এটা আপলোড করবে, তখন যদি কোনো উত্তর নিয়ে কোনো সমস্যা হয়, তোমরা ওখানে যে কমেন্টসে লিখবে, প্রয়োজনে আমি বলে দেব। একইভাবে একটা কলাম ম্যাচিং দেওয়া আছে, ট্রু ফলস টাইপ দেওয়া আছে, এর কিন্তু উত্তর বোল্ড করা নেই, উত্তর কিন্তু তোমাদের বুঝে বের করতে হবে। আচ্ছা, এটা একটু বলে দিই। এই কেস স্টাডি বেসে মানে হবে কি, কোনো 2-3 লাইনের একটা ইনসিডেন্ট তোমাদেরকে তুলে ধরা হবে, সেখান থেকে প্রশ্ন। যেমন ধরো এখানে বলছে, দ্য টার্ম দর্শন ইজ ইউজড ইন ইন্ডিয়ান ফিলোসফি অ্যাজ সিনোনিমাস ফিলোসফি ইউজড ইন ওয়েস্টার্ন ফিলোসফি। বলছে ভারতীয় ক্ষেত্রে দর্শন কথাটা যে অর্থে ইউজ হয়, পাশ্চাত্য দর্শনে ঠিক একই অর্থে ফিলোসফি টার্মটা ইউজ হয়। তাহলে ইটিমোলজিক্যাল মিনিং অফ দ্য টার্ম দর্শন ইজ ডিরাইভড ফ্রম দ্য দৃশ। দৃশ কথাটি থেকে মানে দর্শন পদটি এসছে। দৃশ মিন টু সি, বাট প্র্যাকটিক্যালি দর্শন মিনস স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, তত্ত্বজ্ঞান। দ্য এম অফ philosophy is to
টার্ন নলেজ ইনটু বিহেভিয়ার, এবং দর্শনের উদ্দেশ্য হচ্ছে আমাদের জ্ঞানকে আমাদের ব্যবহারিক জীবনে ইমপ্লাই করা। তাই এখানে এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে দর্শন কথাটা কি অর্থে ইউজ হয়, দর্শন কথাটা কি অর্থে ইউজ হয়? ইটিমোলজিক্যালি টু সি, প্র্যাকটিক্যালি স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, আবার প্র্যাকটিক্যালি তত্ত্বজ্ঞান, না সব কটা? আসলে উত্তরটা হবে সব কটা, সব কটা অর্থে ইউজ হয়। এই হলো এই হলো বিষয়। তোমরা ভালো করে পড়বে। আসলে আমাদের সীমিত সময় পরিসরের জন্য চাইলেও আমরা এর থেকে ডিটেলস করতে পারি না, কারণ পুরো সিলেবাস কভার করার আছে। ভালো করে তোমরা পড়াশোনা করো। তোমাদের প্রতি শুভেচ্ছা রইলো। তোমাদেরকে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।